উইলির সেঞ্চুরিতে ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লিড নিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। 3 উইকেট শিকার হাসান মাহমুদের। জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সংস্কার করা হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। মিলেছে অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ। এবং কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো। ফিফা সভাপতির চেয়ারে পরিবর্তন চায় ইউএফা। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল সেফেরিন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের খবর। ডারউইনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পরও লিড নিয়েছে স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলির সেঞ্চুরিতে দলীয় সংগ্রহ 300 ছাড়িয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় দিনের শুরুতেই জশ ফিলিপের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জ্যাক ক্লেটন চতুর্থ উইকেটে 73 রান যোগ করেন। তবে 13 রানের ব্যবধানে 2 সেট ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে লিড নেয়ার সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। 139 রানে 5 উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান উইলি ও জ্যাক ডোরান। ষষ্ঠ উইকেটে এই জুটির ব্যাট থেকে আসে 167 রান। দিনের শেষ সেশনে এই দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। 76 রান করা ডোরান ও ওয়াদিয়াকে সাজঘরে ফেরান এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিড বাড়িয়ে নিয়েছেন টিগ উইলি। ডারউইন টেস্টে বাংলাদেশের মতোই উইকেট চান জশ হ্যাজেলউড। টাইগারদের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে মুখিয়ে আছেন এই অজি পেসার। জানালেন লক্ষ্য থাকবে মাঠে পরিকল্পনা মাফিক খেলে যাওয়া। এদিকে সাবেক অজি ক্রিকেটার কেন রিচার্ডসন সতর্ক করেছেন অস্ট্রেলিয়া দলকে। এমন কন্ডিশনে ইনজুরি ভাবনাও মাথায় রাখতে বলেন তিনি। জশ হ্যাজেলউড গতি, সুইং, বাউন্সে এক বোলারই ধসিয়ে দিতে পারে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। ভারতকে 36 রানে অল আউট করার মূল কারিগর ছিলেন এই অজি পেসার। বরাবরই যার পছন্দ বোলিং বান্ধব উইকেট। তবে সেই হ্যাজেলউডই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চাচ্ছেন উইকেটটা যেন মিরপুরের মতো উইকেটে হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারে 400-র বেশি উইকেটের মালিক হ্যাজেলউড বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবেন প্রায় 10 বছর পর। ইনজুরিতে খেলা হয়নি শেষ ওয়ানডে ও টি-20 সিরিজ। সম্প্রতি সাবেক অজি পেসার কেন রিচার্ডসনের পডকাস্টে টাইগারদের বিপক্ষে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন 34 বছর বয়সী এই ক্রিকেটার। আমার মনে হয় না এই সিরিজের অন্যান্য পিচের মতো বাউন্স বা অতিরিক্ত সিম মুভমেন্টের উইকেট হবে। বাংলাদেশের কন্ডিশনের মতোই লো বাউন্সের উইকেট হবে। ম্যাচটাতে আমাদের জন্য কিছু অপ্রত্যাশিত ফলাফলও আসতে পারে। প্রতিপক্ষের কাছে এই কন্ডিশন অজানা, যে কোনো কিছু হতে পারে। আমিও ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচেই ব্যাটিং বান্ধব উইকেটের দাবি জানিয়েছিলেন অ্যালান বোর্ডার। 3 দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিনে বাংলাদেশের 6 উইকেট নিয়েছেন ডানহাতি স্পিনার কোরি রকি চাউলি। অজি স্কোয়াডের 4 পেসারের সঙ্গে প্রস্তুত করা হচ্ছে নাথান লায়নকে। ডারউইন ম্যাকাইয়ে অজিদের পেস বোলিং সামলানোর জন্য হোমওয়ার্ক করেছে শান্তর দল। তবে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জে ফেলেছে স্পিনিং উইকেট। আসন্ন সিরিজে যে কোনো পরিস্থিতির জন্যই পরিকল্পনা করেছে অজিরা। নিজের ও দলের প্রস্তুতির কথা জানালেন অস্ট্রেলিয়ান তারকা। বাংলাদেশের উইকেট নিতে আর রান আটকাতে আমাদের পরিকল্পনা আছে। অল আউট করাটাই লক্ষ্য এবং করতে পারলে অবশ্যই ভালো লাগবে। আমরা আমাদের সহজাত খেলাটাই খেলবো, তবে সময়ের সঙ্গে আমাদের গেম প্ল্যানে পরিবর্তন আসতে পারে। বর্ডার গাভাস্কার ট্রফির মতো বড় সিরিজের আগে টাইগারদের বিপক্ষে টেস্টকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন সাবেকরা। কেন রিচার্ডসন জানান কন্ডিশন বিবেচনা করে ম্যাচে সিদ্ধান্ত নেয়ার। এছাড়া ইনজুরি নিয়েও সতর্ক করেন অজিদের। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। জাতীয় স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সেই সঙ্গে ছিনতাই ও অপরাধ নির্মূলে নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া স্টেডিয়াম এলাকার দোকান ভাড়া পুনর্নির্ধারণ করার কথাও জানান তিনি। সংস্কার করা হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামোর।
ঢাকা জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন এরিয়াকে আধুনিক স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনার কথা আগে থেকেই জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই কার্যক্রমের অংশ হিসেবে এবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন তিনি। জাতীয় স্টেডিয়াম এলাকা ও এর আশপাশের পরিবেশ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম সহ টেবিল টেনিস ফেডারেশনের সামনের রাস্তা রীতিমতো পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এছাড়া স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই ছিনতাইয়ের কারণে নিরাপত্তা শঙ্কায় পড়তে হয় বিভিন্ন ফেডারেশনের অ্যাথলিটদের। স্টেডিয়াম এলাকা পরিদর্শন করে হতাশ হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেও। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন পয়েন্টে পুলিশ বক্স নির্মাণের পাশাপাশি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানোর কথা জানান তিনি। বড় সমস্যা হচ্ছে যে সন্ধ্যার পর এখানে মাদকের একটি ব্যাপকভাবে আমার মনে হয় যে এখানে মাদক সহ ছিনতাই বিভিন্ন অপকর্ম এখানে হয়। এই বিষয়গুলো আমরা এখানে আমাদের সাথে ডিসি মতিঝিল তিনিও আছেন, তাকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে আমাদের পুলিশ বক্সের মাধ্যমে আমরা সেখানে পুলিশ ফোর্স মোতায়েন করে যাতে আমরা এই সন্ধ্যার পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছিনতাই থেকে শুরু করে মাদকের যে অবাধ যে চলাচল এটিকে আমরা রোধ করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টোটাল স্টেডিয়াম পাড়াটিকে একটি আধুনিক একটু স্পোর্টস বান্ধব একটি পরিবেশ আমরা ফিরে আনতে চাই। স্টেডিয়াম এলাকার দোকানপাট নিয়েও আক্ষেপ আছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। পুরনো নিয়মের গ্যারাকলে পড়ে জাতীয় স্টেডিয়ামের দোকানপাট থেকে ক্রীড়া পরিষদ যে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তা অবগত আছেন আমিনুল হক। দ্রুতই এই বিষয়ে তদন্ত করে স্টেডিয়াম এলাকার দোকানের ভাড়া পুনর্নির্ধারণ করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায় সে ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। স্টেডিয়াম এলাকায় ময়লা আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য দোকানগুলোকে সতর্ক করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে মৌলানা ভাসানী স্টেডিয়াম সহ জাতীয় স্টেডিয়াম পাড়ার বিভিন্ন কমপ্লেক্সের সংস্কার কাজ হাতে নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও 2টি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। এই বিষয়ে আলোচনা করছে ফেডারেশন। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়াও অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে 2বার শিরোপার স্বাদ পেয়েছে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপার সুযোগ তৈরি হলেও সবশেষ সাফে প্রত্যাশা পূরণ করতে পারেনি লাল সবুজ। ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মারিয়া মান্ডাদের। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও নিজেদের ফুটবল ইতিহাসে মাত্র একবারই খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সবশেষ করোনার কারণে 1 বছর পিছিয়ে 2023 সালে হাংজুতে হওয়া আসরটা দুঃসহ কেটেছিল লাল সবুজের। সেবার শক্তিশালী জাপানের কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার পর ভিয়েতনামের কাছেও বড় হারের তিক্ততা পেয়েছিল বাংলার মেয়েরা। নেপালের সঙ্গে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছিল 1-1 গোলের ড্রয়ে। দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস মিশনে আগামী সেপ্টেম্বরে জাপানে যাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়াতে হবে এশিয়ান গেমসের 20তম আসর। এবার বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। 2 কোরিয়ার সঙ্গে আফিদাদের আরেক প্রতিপক্ষ মিয়ানমার। গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছিল বাটলারের দলের। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, এমনটাই পরিকল্পনা ফেডারেশনের। এশিয়ান গেমসের দলে আর কোনো প্রবাসী ফুটবলার আপাতত অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও নিশ্চিত করেছে বাফুফে। নারী দলের প্রস্তুতিতে কোনো ছাড় দিতে চায় না ফেডারেশন। এশিয়ান গেমস সামনে, সেটাকে সামনে রেখে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বাইরে কিছু ট্রেনিং করার জন্য অলরেডি আমরা চায়নার সাথে যোগাযোগ করছি যে চায়নাতে যদি 15 দিন থেকে ওখানে 2টা প্র্যাকটিস ম্যাচ খেলে ওখানে ট্রেনিং করে জাপানে যাওয়া যায় তাহলে একটু ভালো হবে। আর মেয়েরা তো আপনারা জানেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য কিছু প্লেয়ার আবার ওখানে থাকবে, তারা ওখানটাতে এটা ভালো, ওখানে তো অন্য টিমের সাথে খেলবে, সেখানেও ভালো প্র্যাকটিস হবে। এছাড়া অক্টোবরে জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে খেলারও আমন্ত্রণ রয়েছে মারিয়াদের। আমাদের ইনভাইটেশন আছে জর্ডান থেকে, জর্ডান বাংলাদেশ আরেকটা টিম, ওটা এখনো কনফার্ম না, প্রাইমারি লেভেলে আছে, কথা চলতেছে।
যদি আমরা দেখি যে থার্ড টিমটাও আরো ভালো টিম, দেন আমরা হয়তো জর্ডানে যাব। এশিয়ান গেমসে আগামী 14ই সেপ্টেম্বর ওসাকার নাগাই স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। হওয়ার পসিবিলিটি বেশি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলিটদের জন্য জাতীয় পর্যায়ের আলাদা একটি ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে আরও 200 অ্যাথলিটদের ভাতার আওতায় আনা হবে, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্যারা অলিম্পিকের পক্ষ থেকে প্যারা আর্চারি, প্যারা অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সুইমিং এবং বচিয়ার প্রস্তুতি শুরু করেছেন অ্যাথলিটরা। আসন্ন গেমসের আগ পর্যন্ত দেশের মাটিতে অনুশীলন করবেন তারা। এ সময় প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান। বিশেষ করে তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী এশিয়ান গেমস হবে, সেখানে যদি আমাদের জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি বিষয় আপনাদের কাছে সম্মতি জ্ঞাপন করেছেন, আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করবেন এবং সেই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন যে ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে উৎসাহিত করতে আমাদের এশিয়ান গেমসের মতো জায়গায়, আমাদের অলিম্পিকের মতো জায়গায় চৈতি সহ আরও যারা পদক পেয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনাদের যে নেক্সট টুর্নামেন্ট আছে সেখানেও আপনাদের যদি নতুন কোনো ক্রীড়াবিদ আমাদের দেশের জন্য গোল্ড মেডেল পদক নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ তাদেরকেও আমরা সেই ক্রীড়া ভাতার ভিতরে অন্তর্ভুক্ত করব। খেলার সময়ে আরও থাকছে জমকালো আয়োজনে ট্রাবজনস্পোরের সঙ্গে 2 বছরের আনুষ্ঠানিক চুক্তি সারলেন মোহাম্মদ সালাহ। তুরস্কের ক্লাবটিকে একাধিক শিরোপা উপহার দেওয়ার চ্যালেঞ্জ মিশরীয় তারকার। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনও পিছু হটছে না ইউএফা। ইউরোপীয় ফুটবল সংস্থার দাবি, শুধু ক্ষমা নয়, তাদের দেয়া সব শর্ত পূরণ করলেই কেবল সম্পর্কটা স্বাভাবিক হতে পারে। সম্পর্ক ভাঙতে মুহূর্ত গড়তে অনেক সময়। ফিফা সভাপতি আর উয়েফার সম্পর্ক নিয়ে এই কথাটা বললেও হয়তো ভুল হবে না। এক ভুল সিদ্ধান্তে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না জিয়ান্নি ইনফান্তিনো। নিজেদের অবস্থানে অটুট উয়েফা। ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ার ঘোষণা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এর 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এমন উদ্যোগে তীব্র আপত্তি জানায় উয়েফা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে 55 সদস্যের দেশকে নিয়ে জরুরি বৈঠকে বসে উয়েফা। সর্বসম্মতিক্রমে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয় তারা। বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। ফিফা বসের চেয়ার হারানোর শঙ্কা তৈরি হয়। অবস্থা বেগতিক দেখে নিজেদের পরিকল্পনা বাতিল করেন ইনফান্তিনো। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মরক্কোয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানে মিটিং শেষে ফিফা সভাপতি স্বীকার করেন পুরো উদ্যোগটি ছিল ভুল। ফিফার পক্ষ থেকে জানানো হয় তিনি ক্ষমাও চেয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেছেন। তারপরও বরফ গলেনি উয়েফার। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের 2টি শর্তের মধ্যে এখনও একটিও পূরণ হয়নি। ফিফা প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার বিষয়ে উয়েফার অন্তর্ভুক্ত ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর শর্ত একদম স্পষ্ট ছিল। প্রথমত, মূল প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবটি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ফুটবল খেলাকে এভাবে বিকৃত করার চেষ্টা ভবিষ্যতে আর কখনোই করা হবে না, এই মর্মে সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে হবে। কিন্তু এই শর্তগুলোর একটিও পূরণ করা হয়নি। একবার আস্থা হারালে যে তা ফিরিয়ে আনা কতটা কঠিন তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ফিফা। গত শনিবার দেওয়া বিবৃতিতে উয়েফা সাফ জানিয়ে দিয়েছিল যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ওপর তাদের আর কোনো আস্থা নেই। উয়েফা এখনও নিজেদের সেই অবস্থানেই অটল রয়েছে। জিহাদ আল হাসান, সময় সংবাদ। দেশের বাইরের ফুটবলের আরও খবর। ট্রাবজনস্পোরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে 2 বছরের চুক্তি সেরেছেন মোহাম্মদ সালাহ। নিজেদের মাঠে জমকালো আয়োজনে তাকে বরণ করে নেন সমর্থকরা। লিভারপুলে কিংবদন্তি হয়ে ওঠা সালাহ ট্রাবজনস্পোরকেও একাধিক শিরোপা উপহার দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন। এমন ভালোবাসা আরও ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে জানান লিভারপুলের এই মিশরীয় কিংবদন্তি।
সালাকে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির মালিকপক্ষ ও সমর্থকরা। ট্রাবজনস্পর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। মিশরীয় রাজার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থকদের ঢল। রাতের আকাশে রঙিন আলোয় বরণ করে নেওয়া হয় 34 বছর বয়সী মোহাম্মদ সালাকে। গত বুধবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর ভালোবাসার আঁচ টের পেয়েছিলেন। এবার যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছেন না মিশরীয় তারকা। রোমা থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। অ্যানফিল্ডে পাড়ি জমানোর পর থেকে হয়ে ওঠেন লিভারপুলের অবিচ্ছেদ্য অংশ। 2 বার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা সহ 8টি বড় ট্রফি অলরেডদের উপহার দেন মিশরীয় রাজা। তবে সবশেষ মৌসুমটা ভালো কাটেনি তার। সেই সঙ্গে কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক তিক্ততায় ভরে উঠেছিল এই ফরোয়ার্ডের। মাঝে একবার বিতর্কিত মন্তব্য করে দলের বাইরেও ছিলেন। মাঠের খেলায়ও ছিলেন বিবর্ণ। মাত্র 12 গোল করেন সবশেষ মৌসুমে। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ আরও 1 বছর ছিল। তবে রাজার মতোই থাকতে চেয়েছেন সালা, বোঝা হয়ে নয়। তাই তো ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন তুরস্কে। নতুন চ্যালেঞ্জ নিয়ে তুরস্কের লিগের 7 বারের চ্যাম্পিয়নদের ডেরায় সালা। মার্সিসাইডে থাকাকালীন নিজেকে প্রিমিয়ার লিগের কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 442 ম্যাচে 257 গোলের পাশাপাশি 2টি লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ 8টি বড় ট্রফি জয় করেছেন। রোনালদো বেনজেমারা সৌদি আরবে পাড়ি জমালেও সালা বেছে নেন তুরস্ককে। সেখানেই নিজেকে উজাড় করে দিয়ে ট্রাবজনস্পরকে আরও সাফল্য উপহার দিতে চান মিশরীয় ফরওয়ার্ড। তুরস্কে এসে আমি রোমাঞ্চিত। এত ভালোবাসা পাবো তা স্বপ্নেও কল্পনা করিনি। গত কয়েকদিন আমার জীবনে যে অভিজ্ঞতা হয়েছে তা আগে কখনো হয়নি। এখানে উপস্থিত থাকার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং আমি এমন অভ্যর্থনা আশা করিনি। আমি এখানে জিততে এসেছি। আমি ক্লাবের হয়ে সাফল্য পেতে চাই, শিরোপা জিততে চাই, কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি এর জন্য সত্যি কৃতজ্ঞ। আপাতত 2 বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন সালা। 2021-22 মৌসুমের সবশেষ ঘরোয়া শিরোপা জয় করেছিল ট্রাবজনস্পর। সালাকে নিয়ে আবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ক্লাবটির সমর্থকদের। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্লাব বার্সেলোনা খুশি করতে পারছে না বিশ্বকাপ জয়ী ফুটবলার ফেরান তোরেসকে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিককে ভরসা করতে পারছেন না ফেরান। গণমাধ্যমের খবর, কাতালান ক্লাবটির সঙ্গে বিচ্ছেদের পথেই হাঁটছেন স্পেনের এই স্ট্রাইকার। গুঞ্জন আছে পিএসজি হতে যাচ্ছে ফেরান তোরেসের নতুন ঠিকানা। বার্সেলোনায় মন বসছে না ফেরান তোরেসের। ডাক পড়েছে পিএসজিতে। সুযোগ সুবিধা আর বেতনের হিসেব মিলে গেলেই ভিতিনিয়া, বারকোলা, দেমবেলের ডাগআউটে সঙ্গী হতে পারেন ফেরান। ভক্তদের মনে প্রশ্ন, বার্সায় এত ভালো মৌসুম কাটানোর পরও কেন হঠাৎ দল বদলের গুঞ্জন? স্বভাবতই স্পেনের বিশ্বকাপ জয়সূচক গোলটি করায় ফেরানের মার্কেট ভ্যালু এখন তুঙ্গে। ফেরান তোরেসের সামনে আছে পিএসজির প্রস্তাব। গণমাধ্যমের খবর, বার্সা কর্তৃপক্ষের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে ফেরানের। সেপ্টেম্বরে বার্সেলোনার সাথে চুক্তি নবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি দুপক্ষের। ক্লাবটিতে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে কিছুটা মনক্ষুণ্ণ ফেরান তোরেস। ব্লগ রানা তাকে যথার্থ সমাদর করছে না বলে মনে করেন ফেরান। বার্সেলোনার সঙ্গে এখনো চুক্তিতে আছি, কিন্তু ফুটবলে কখন কি হয় বলা যায় না। আপাতত 12ই আগস্ট নো ক্যাম্পে ফিরছি, তারপর দেখা যাক কি হয়। বার্সেলোনাকে কাজে প্রমাণ করতে হবে যে তারা আমাকে রাখতে চায়। আলোচনার পথ খোলা। পিএসজিতে খেলার ব্যাপারেও কোনো রাখ ঢাক রাখেননি ফেরান। সোজা কথায় উত্তর দিয়েছেন নিজের জন্য ভালোটাই বেছে নেবেন তিনি। পিএসজির মতো ক্লাব থেকে প্রস্তাব আসা ক্যারিয়ারের জন্য সত্যি ইতিবাচক। ফুটবলে 1 মিনিটে যে কোনো কিছু হতে পারে, যার সাক্ষী আপনারা নিজেই। আমাকেও প্রস্তুত থাকতে হবে সামনের দিনগুলোর জন্য। ভেবে দেখছি যা আমাকে খুশি রাখবে, আমি সে সিদ্ধান্তেই এগোবো। কোচ হান্সি ফ্লিকের অধীনে নিজের ক্যারিয়ারে ভবিষ্যৎ দেখছেন না ফেরান। গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালের মঞ্চ, মেসির অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক তোরেস। পুরো বিশ্বকাপে কেবল একটি মাত্র গোল, যে গোলে স্পেনের এই ফরওয়ার্ড অমরত্ব পেয়েছেন ইতিহাসের পাতায়। 2022-এর জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়ার পর সবশেষ মৌসুমটা স্বপ্নের মতো কাটান তোরেস। 49 ম্যাচে করেন 21 গোল। বার্সার জার্সিতে এখন পর্যন্ত 207 ম্যাচে 65 গোলের পাশাপাশি জিতেছেন 7টি শিরোপা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।
আবারও স্বাগত খেলার সময়ে। নাটকীয়ভাবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে 2032 সাল পর্যন্ত নতুন চুক্তি করলেন ব্রাজিলিয়ান তারকা। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে রিয়ালে নাম লিখিয়েছেন ইয়ান দিওমান্দে। আফ্রিকান ফুটবলারদের মধ্যে রেকর্ড দামে 7 বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দিয়েছেন এই আইভোরিয়ান উইঙ্গার। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ নাটকে নতুন মোড়। আর্সেনালে পাড়ি জমানো নয় বা রিয়ালে কোনো মতে টিকে থাকাও নয়, ব্রাজিলিয়ান তারকার জায়গাটা আরও পাকাপোক্ত হলো মাদ্রিদে। সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি করলেন ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 2032 সাল পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন ভিনিসিয়াস। মূলত ক্লাবে তার অবদান ও ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের প্রজেক্টে ভিনিসিয়াসের গুরুত্ব কতটা তা এই চুক্তির মেয়াদেই স্পষ্ট। নতুন এই চুক্তির ফলে কেবল তার বেতন ও বোনাসই বাড়ছে না, বরং ইউরোপিয়ান ফুটবলে তার আধিপত্য ধরে রাখার পথও আরও সুগম হচ্ছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে গেছেন ভিনি। ক্লাবের হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের অন্যতম নায়ক তিনি। নতুন এই চুক্তি অল হোয়াইট জার্সিতে তার শ্রেষ্ঠত্ব ধরে রাখার ক্ষুধারই বহিঃপ্রকাশ। এই মুহূর্তে সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। অনেকেরই ধারণা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সেভাবে বনিবনা হচ্ছে না ভিনিসিয়াসের। স্কোয়াডে হাই প্রোফাইল প্লেয়ারের ছড়াছড়ি থাকলেও গত মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি লস ব্ল্যাঙ্কোরা। গুঞ্জন আছে এমবাপ্পের মতোই সুযোগ সুবিধা পারিশ্রমিক চান ভিনি। ইগোর এই লড়াই থামাতে ফ্লোরেন্তিনো পেরেস তাকে ছেড়ে দিতে চাচ্ছেন বলেও শোনা গেছে। তবে 2032 পর্যন্ত চুক্তির নতুন খবরে বোঝা যায় কোচ হোসে মরিনিওর গেম প্ল্যানের অন্যতম মেইন ক্যারেক্টার সেলেসাও স্টার। এদিকে আক্রমণের শক্তি বাড়াতে সান্তিয়াগো বার্নাবিউতে যোগ দিয়েছেন ইয়ান দিওমান্দে। শুধু রিয়াল মাদ্রিদ নয়, ইউরোপীয় ক্লাবের ইতিহাসেই এই আইভরি কোস্টের উইঙ্গার সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলার। সব মিলিয়ে 140 মিলিয়ন ইউরোতে তাকে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে মাদ্রিদিস্তারা। 19 বছর বয়সী ইয়াংস্টারকে নিয়ে উচ্চ আশা ইউরোপের সফলতম ক্লাবটির। এ কারণেই 7 বছরের জন্য 2033 সাল পর্যন্ত আইভোরিয়ান রেকর্ড বয় দিওমান্দের সঙ্গে চুক্তি করেছে রিয়াল। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রিকে নিয়ে মুখোমুখি অবস্থানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন লস ব্ল্যাঙ্কোস শিবিরে, এমন গুঞ্জনের মাঝে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে কাতালানরা। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী ফুটবলারের সঙ্গে কথা বলেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এরপরই নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা ভাবছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। রদ্রি কার, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনার? ট্রান্সফার মার্কেটে এখন রদ্রি সাগা। স্প্যানিশ মিডফিল্ডারকে ঘিরে মুখোমুখি অবস্থানে দুই রাইভাল। রিয়াল মাদ্রিদের আগ্রহের মাঝে দৌড়ে নাম লেখালো কাতালান ক্লাবটা, আর তাতে উত্তেজনা বেড়েছে ফুটবল পাড়ায়। ম্যান সিটি ছাড়ার খবর আগে থেকেই নিশ্চিত। মূলত এই ক্লাবে সবকিছু জিতে ফেলা আর স্পেনে নিজের পরিবারের কাছাকাছি থাকাটাই ছিল প্রধান কারণ। তবে রদ্রিকে লস ব্লাঙ্কোসের কাছে বিক্রির বিষয়ে সময় নষ্ট করছে ইংলিশ ক্লাবটা। কারণটা সহজ, বিশ্বকাপ সেরা ফুটবলারকে দিয়ে যত বেশি টাকা পাওয়া যায় সেটাই চাওয়া সিটিজেনদের। সিটির হয়ে সে কাজটাই করলো বার্সা। রিয়ালের ডিল হাইজ্যাক করতে যাচ্ছে স্প্যানিশ রাইভালরা। এরই মধ্যে এই মিডফিল্ডারের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে বার্সা কর্তৃপক্ষ। হ্যান্সি ফ্লিকের দলে স্প্যানিশ ফুটবলারদের আধিক্য থাকায় রদ্রির জন্য মানিয়ে নেওয়াটাও হবে সহজ। স্পেনের সঙ্গে কাতালানদের খেলার ধরনেও আছে বড় মিল। রদ্রির প্রতি আগ্রহের আর একটা কারণ ফ্রাঙ্কি ডি ইয়ং এর ইনজুরি। অন্তত 4 মাসের জন্য মাঠের বাইরে ডাচ মিডফিল্ডার। সে শূন্যস্থান পূরণে উপযুক্ত বিকল্প হতে পারেন 2026 বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার। আর তাকে কেনার জন্য খুব একটা সমস্যা হবে না আর্থিকভাবে কিছুটা কঠিন সময়ে পার করতে থাকা বার্সেলোনার জন্য। লেভানডস্কি চলে যাওয়ায় বেতন কাঠামো ফাঁকা হয়েছে কিছুটা। পাশাপাশি ক্যাম্প নু প্রস্তুত, তাই ম্যাচ ডেতে বার্সার আয়ও বাড়বে সামনের মৌসুমে। তবে রিয়ালের ডিল যদি সত্যি হাইজ্যাক করে বার্সেলোনা, তাহলে লস ব্লাঙ্কোসের জন্য অপেক্ষা করছে কঠিন সময়। টানা 2 মৌসুম মেজর কোনো ট্রফি না জেতা ক্লাবটার জন্য একজন বল হোল্ডিং মিডফিল্ডারের প্রয়োজন খুব বেশি। মরিনিওর পছন্দের অপশনকে তাই দলে ফেরানোর বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ।
আবারও স্বাগত খেলার সময়ে। আর্জেন্টিনা ফুটবল দলের হেড কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি জানান, স্কালোনি নতুন চুক্তি করবেন এবং আলবিসেলেস্তেদের দায়িত্বেই থাকবেন। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান হয় লিওনেল স্কালোনির হাত ধরেই। ২০২২-এ কাতারে বিশ্বকাপ শিরোপা জয় করে আলবিসেলেস্তেরা। নানা বিতর্ক থাকলেও এবারও দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যান স্কালোনি। স্পেনের কাছে ফাইনাল হারের পর স্ক্যালোনি ডিসেম্বরের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন। অবশেষে এই বিষয়ে মন্তব্য করল এএফএ। এই মুহূর্তে অন্য কোনো বিকল্প কোচের কথা ভাবছেন না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানান, জাতীয় দলের দায়িত্বে স্ক্যালোনি তার একমাত্র পছন্দ। স্ক্যালোনিকে সবাই চায়, চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। স্ক্যালোনি এএফএর প্ল্যান এ, বি এবং সি। কোচ ও দলের উপর পূর্ণ আস্থা প্রকাশ করে তাপিয়া জানান, আসন্ন ফিফা উইন্ডোর আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে আলোচনার মাধ্যমে স্কালোনিকে দায়িত্বে রেখে দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করা সম্ভব হবে। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর লিওনেল স্কালোনি আর্জেন্টাইন ফুটবলে এক স্বর্ণযুগ উপহার দিয়েছেন। তার অধীনে আর্জেন্টিনা ফুটবল দল ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা, ফিনালিজিমা ও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জয় করেছে। ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ঐতিহাসিক জয়ের দিনটিকে জাতীয় ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ফেডারেশন। প্রতি বছরের ১৫ জুলাই এই বিশেষ দিবসটি পালন করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের স্মৃতি এখনো টাটকা। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা নামার এখনো মাস পেরোয়নি। আর্জেন্টাইনদের কাছে তো আরো জীবন্ত, কারণ আলবিসেলেস্তারা বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত লড়েছে। এবারের আসরে মেসি মার্তিনেজরা চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের সেরা অর্জন সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো। গত ১৫ জুলাই ইংলিশদের বিপক্ষে সেই জয়ের এক মাস এখনো পার হয়নি। তার আগেই দিনটি বিশেষ মর্যাদায় ভূষিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। স্মরণীয় করে রাখতে ১৫ জুলাইকে জাতীয় ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে আলবিসেলেস্তে ফুটবল ফেডারেশন। ১৫ জুলাই বিশেষ এই দিবসটি প্রতি বছর ঘটা করে পালন করবে ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত ১৫ জুলাই বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হয় মেসির দল। এক গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত কামব্যাকের গল্প লিখে আলবিসেলেস্তারা। এই ম্যাচটি আর্জেন্টিনার কাছে শুধু ৯০ মিনিটের লড়াই ছিল না, ইতিহাস, ঐতিহ্য, সম্মান আর অধিকার আদায়ের জন্য বিশ্ব দরবারে এক বার্তা দেওয়ার ম্যাচ। এই ম্যাচে আর্জেন্টিনা শেষ হাসি হাসার পর বিতর্কও কম হয়নি। ম্যাচ জয়ের পর গ্যালারি থেকে এক টুকরো সাদা কাপড় উড়ে আসে মাঠে। তা তুলে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসো, যেই ব্যানারে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এটা নিয়ে রোমেরো, এনজো, ম্যাকঅ্যালিস্টাররা জয় উদযাপন করেন। আর্জেন্টিনা ইংল্যান্ডের রাজনৈতিক লড়াই ফুটবলারদের হাতে উঠতেই সমালোচনার তীর ধেয়ে আসে মেসি, ডিপলদের দিকে। তবে দুই দেশের দ্বন্দ্ব বেশ পুরনো। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জে মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে ১৯৮২ সালে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ সংঘটিত হয়। ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জয় পায় ইংরেজরা। এরপর থেকেই দুই দেশ চিরপ্রতিদ্বন্দ্বিতে রূপ নেয়। ১৯৮৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। আজতেকাই সেবার কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ঐতিহাসিক জোড়া গোলে উচ্ছ্বাসে মাতেন আকাশী নীল সমর্থকরা। দেশের সমর্থকদের কাছে নায়ক বনে যান ম্যারাডোনা। ভিলেনে রূপান্তরিত হয়েছিলেন ইংলিশ ও ফুটবল বিশ্বে। আর এই ম্যাচেই হাত দিয়ে গোল করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ম্যারাডোনা। জিহাদ হাসান, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডারউইনে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৫৫ রানে অল আউট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানের লিড স্বাগতিকদের, ৪ উইকেট শিকার হাসান মাহমুদের। এশিয়ান গেমসের প্রস্তুতিতে চীনে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। মিলেছে অক্টোবরে জর্ডানে ৩ জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ। এবং কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ইনফান্তিনো। ফিফার সভাপতির চেয়ারে পরিবর্তন চায় ইউএফা। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অটল সেফেরিন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন দুপুরের সময় চলে যাচ্ছি মনির হোসেনের কাছে। ধন্যবাদ মাকসুম আপনাকে।
দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।